আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তবে আজকে কোনো পড়াশোনা নিয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ম্যাচের বিভিন্ন বিষয় খুঁটিনাটি নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। তো আগামীকালকে যে ফাইনালটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাতে প্রতিদ্বন্দ্বিতা করবে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। তো সত্যি কথা বলতে গেলে কি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা এই এডিশনে যেই 8টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এর চেয়ে মানে বেটার সেট আপ কোনো একটা ফাইনালের জন্য হয়তো হওয়া পসিবল ছিল না। কারণ আমরা যদি রিসেন্ট ফর্মের কথা চিন্তা করি তাহলে সবচেয়ে ভালো ফর্মে থাকা দল হচ্ছে অবশ্যই ইন্ডিয়া। মানে তাদেরকে ম্যাচ করার মতো দল এবারকার আসরে খুব কমই ছিল। পাশাপাশি যদি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানানোর মতো বা ইন্ডিয়াকে বিট করার মতো কোনো টিম যদি থেকে থাকে বা ইন্ডিয়ার পাশাপাশি এবারকার টাইটেলকে ওন করার জন্য যদি কোনো টিম থেকে থাকে সেটা অবশ্যই নিউজিল্যান্ড। সো মানে এর চেয়ে ভালো সেট আপ আমার মতে হওয়া সম্ভব ছিল না। এখন ফাইনালটা কেমন হয় বা খেলাটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এটার উপর বাকিটা বিষয় আসলে নির্ভর করবে। তো এই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সো এটা হচ্ছে পাকিস্তানি সমর্থকদের জন্য একটু হতাশার বিষয়, যেহেতু আয়োজক দেশ পাকিস্তান, কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যেতে রাজি না হয়। এই টুর্নামেন্টে কিন্তু হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়। সো ইন্ডিয়া তাদের প্রত্যেকটা ম্যাচে কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে এবং যেহেতু তারা ফাইনালে কোয়ালিফাই করেছে, সো ফাইনালটা পাকিস্তানে হওয়ার আর কোনো সুযোগ থাকছে না। তো আমরা একটু ভেন্যু সম্পর্কে দেখে আসি। তো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের একটা ছবি রয়েছে এখানে। এখানে দর্শক ধারণ ক্ষমতা রয়েছে 25,000 এবং এইখানে আমি যে কোনো মানে একটা সাইড থেকে আর কি একটু বাউন্ডারি ডাইমেনশনগুলো দেখানোর চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রেইটে যদি হিট করতে চায় ব্যাটসম্যান তাহলে এখানে কিন্তু বেশ মানে লম্বা একটা হিট করতে হবে বা বাউন্ডারি ক্লিয়ার করতে গেলে বেশ পাওয়ার জেনারেট করতে হবে। সো মোটামুটি আমি যদি দেখি যে অফ সাইডে বলি বা লেগ সাইডে বলি বা উইকেটের পেছনে বলি, প্রত্যেকটা দিকে কিন্তু বাউন্ডারি বেশ লম্বা। সো এই উইকেটে বা এই মাঠে অন্যান্য অনেক মাঠের মতোই বাউন্ডারিটা কিন্তু ক্লিয়ার করা অতটা সহজ না। এটা অনেকটা হচ্ছে আমরা বলতে পারি এমসিজি, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এরকম যেই মানে গ্রাউন্ডগুলোর বাউন্ডারি একটু বড় রয়েছে সেটার সাথে অনেকটা মিলে যায়। সো বাউন্ডারি মানে হিটিংটা বেশ কঠিন হবে এখানে ব্যাটসম্যানদের জন্য। চেষ্টা করতে হবে যে সিঙ্গেল এবং ডাবলের উপর বেস করে স্ট্রাইক রোটেট করে স্কোর বোর্ডটাকে সচল রাখার। এই মাঠের আর বাদবাকি কিছু স্ট্যাট রয়েছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এই পর্যন্ত দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সর্বমোট 61টা, মানে ওডিআই ম্যাচ হয়েছে 61টা। এর মধ্যে টিম ব্যাটিং ফার্স্ট জিততে পেরেছে 23টা এবং যারা ব্যাটিং সেকেন্ড ছিল তারা জয়লাভ করেছে 36টা ম্যাচে। আমি যদি হাইয়েস্ট টিম টোটাল দেখি সেটা ছিল ইংল্যান্ডের 355 রান 5 উইকেটে পাকিস্তানের এগেনস্টে 2015। এটা একটা মানে বাইল্যাটারাল সিরিজ ছিল, 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল। এটা সেই মানে ওয়ানডে সিরিজের লাস্ট ম্যাচটা ছিল। আচ্ছা, তবে মজার বিষয় একটু খেয়াল করলে দেখবো যে এই রানটা কিন্তু স্কোর করা হয়েছিল 2015 সালে। একটা মজার স্ট্যাট দিই যে 2019 বা 20-এর পর বা বিগত 4 থেকে 5 বছরে এই মাঠে কিন্তু ফার্স্টে ব্যাটিং করে কোনো টিম 300 রান এক্সিড করতে পারেনি। এবং এই টুর্নামেন্টে দুবাইতে যে কয়টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানেও কিন্তু কোনো টিম মানে 270-র ওপরে রান করতে পারেনি। হাইয়েস্ট ব্যাটিং ফার্স্ট স্কোর ছিল অস্ট্রেলিয়ার, এবার সেমিফাইনালে সম্ভবত তারা 264 করেছিল। এছাড়া ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে যে গ্রুপ পর্বের ম্যাচ ছিল সেখানে কিন্তু তাদের প্রথম ইনিংসে স্কোর ছিল 249। পাকিস্তানের ছিল প্রবাবলি 241 এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল সেখানে বাংলাদেশ ফার্স্টে ব্যাট করে 228 রান করেছিল। সো যেহেতু এটা একটা ফাইনাল ম্যাচ অবশ্যই অ্যাডেড প্রেশার থাকবে দুইটা টিমের উপরই। সো আমি এক্সপেক্ট করছি যে স্কোর 250 থেকে 270-র মধ্যেই থাকার কথা যদি প্রথমে ব্যাট করে সেই টিমটা প্রপারলি ব্যাট করে। আর যদি কলাপস করে সেই ক্ষেত্রে তো স্কোর আসলে মানে 200-র নিচেও থাকতে পারে। সো আমি খুব একটা বড় স্কোর ফাইনালের জন্য এক্সপেক্ট করছি না। তো এই মাঠেও কিন্তু বাংলাদেশের একটা খুবই সুখস্মৃতি রয়েছে, সেটা হচ্ছে হাইস্ট ইন্ডিভিজুয়াল স্কোর। আমাদের মুশফিকুর রহিমের 144 রান করেছিলেন উনি শ্রীলঙ্কার বিরুদ্ধে 2018 এশিয়া কাপে, যেখানে আমরা তামিম ইকবালের লাস্ট উইকেটে এক হাতে ব্যাটিং করার কথা মনে রেখেছি সবাই। সেই ম্যাচটাতেই কিন্তু মুশফিকুর রহিম 144 রান স্কোর করেছিলেন এবং বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার সাথে একটা
বড় জয় পেয়েছিল এবং টুর্নামেন্টটা কিন্তু একটা পজিটিভ নোটে শুরু করতে পেরেছিল। এখানে বেস্ট বোলিং ফিগার রয়েছে শাহিদ আফ্রিদির, উনি 38 রানে 6 উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2009 সালে। এই মাঠে সর্বোচ্চ উইকেট শিকারও কিন্তু শাহিদ আফ্রিদির, উনি 25টি উইকেট নিয়েছেন। এবং এটার একটা কারণ রয়েছে, দেখবেন যে স্টেডিয়ামটা হচ্ছে ইউএইর, বাট এই পাকিস্তানি ক্রিকেটারদের ডমিনেন্স থাকার একটা বড় কারণ যে মাঝখানে কিন্তু পাকিস্তান অনেকদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট অনুষ্ঠিত হয়নি, তো তখন কিন্তু পাকিস্তান এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বা আবুধাবি স্টেডিয়াম বা শারজা স্টেডিয়াম এগুলোকে তাদের নিজের হোম গ্রাউন্ড হিসেবে ইউজ করেছে। সো এইখানে পাকিস্তানি ক্রিকেটারদের অনেক রেকর্ড থাকাটা স্বাভাবিক। আচ্ছা, পরবর্তীতে আসি যে মানে সব মিলে এই পর্যন্ত যে কয়টা খেলা রয়েছে, বেরিংটন স্কটল্যান্ডের ক্যাপ্টেন যিনি বর্তমানে, উনি 11 ইনিংসে 424 রান করেছেন এবং সেকেন্ড বেস্টে কিন্তু রয়েছেন রোহিত শর্মা। আচ্ছা, হায়েস্ট সাকসেসফুল রান চেসের হিস্ট্রি রয়েছে এখানে শ্রীলঙ্কার 287 ফর 8 এগেনস্ট পাকিস্তান। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতেই পারছি যে এখানে কিন্তু 300 রান ফার্স্টে ব্যাট করে করাটা টাফ এবং এখানে কিন্তু রান চেসিংটাও বেশ কঠিন। আর আমি তো বলেছি যে লাস্ট 4 থেকে 5 বছরে ফার্স্টে ব্যাটিং করে কিন্তু 300 রান অতিক্রম কোনো টিমই করতে পারেনি। সো রান স্কোরিংটা এই মাঠে বেশ ডিফিকাল্ট হবে আমার মনে হচ্ছে আর কি। আর যেহেতু দুইটা দল যারা অংশ নিচ্ছে, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড, দুইটা দলেরই কিন্তু বোলিং অ্যাটাক বেশ শক্তিশালী। সো এটা খুবই ব্যাট বলের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ লড়াই আমি আশা করছি। আচ্ছা, এখানে লোয়েস্ট টোটাল সাকসেসফুলি ডিফেন্ডের হিস্ট্রি রয়েছে ইউএইর 168, সেটা নেপালের বিরুদ্ধে। তো এই ছিল মোটামুটি এখানকার আর কি স্ট্যাট গ্রাউন্ডের মানে বিভিন্ন ডাটা যদি আমরা বলতে চাই। আমরা একটু দুটো দলের মুখোমুখি হওয়ার রেকর্ডটা দেখে আসি। এই পর্যন্ত ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড তাদের মধ্যে ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 119টি, এর মধ্যে ইন্ডিয়া জয়লাভ করেছে 61টিতে এবং নিউজিল্যান্ড জয়লাভ করেছে 50টিতে। 7টা খেলায় কোনো রেজাল্ট হয়নি এবং একটি ম্যাচ টাই হয়েছে, সেটা কিন্তু নিউজিল্যান্ডের মাঠে হয়েছিল এবং ইন্ডিয়া ওখানে হঠাৎ করে আমরা বলতে পারি যে ম্যাচ থেকে অলমোস্ট বেরিয়ে হয়ে গিয়েছিল, টেইল এন্ডের ব্যাটিং নৈপুণ্যে ম্যাচটা কিন্তু ইন্ডিয়া টাই করে ফেলে। আইসিসি ইভেন্টের ক্ষেত্রে যদি আসি তাহলে এটা কিন্তু অনেকটা মানে সামঞ্জস্যপূর্ণ লড়াই রয়েছে। এ পর্যন্ত 11 বার দুটি দলের দেখা হয়েছে, 5 বার ইন্ডিয়া জয়লাভ করেছে, 5 বার নিউজিল্যান্ড জয়লাভ করেছে এবং একটি ম্যাচে কোনো রেজাল্ট হয়নি, সেটি 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপে। আচ্ছা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া 2 বার শিরোপা অর্জন করেছে। একবার তারা ইংল্যান্ডকে হারিয়েছিল ওভালে, আরেকবার তারা শ্রীলঙ্কার সাথে যৌথভাবে শিরোপা অর্জন করেছিল। আরেকবার কিন্তু ইন্ডিয়া ফাইনালে গিয়ে পরাজিত হয়েছিল এবং সেটা কিন্তু এই নিউজিল্যান্ডের হাতেই। নিউজিল্যান্ড একটিবারই শিরোপা জিতেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির, সেটা 2000-এ এবং সেই ম্যাচের স্কোর কার্ডটা আমি একটু শেয়ার করছি। যদি আমরা একটু দেখতে চাই, ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করে 6 উইকেটে 264 রান করেছিল এবং সেই সময় কিন্তু ইন্ডিয়ার ওই টিমটাও বেশ শক্তিশালী ছিল। তখন সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকারের মতো ওপেনার ছিলেন, রাহুল দ্রাবিড়ের মতো মানে অভিজ্ঞ ব্যাটসম্যান ছিলেন এবং ফ্ল্যামবয়েন্ট ইউবরাজ সিং, তখন মানে তার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে কিন্তু অভিষেক হয়। এদিকে আপনার ভেঙ্কটেশ প্রসাদ ছিলেন, জাহির খান ছিলেন, অনিল কুম্বলে ছিলেন। সো ইন্ডিয়ার সেই টিমটাও কিন্তু একটা আমরা গোল্ডেন জেনারেশনই বলতে পারি। সেই টিমকে বিট করে কিন্তু নিউজিল্যান্ড শিরোপা জিতেছিল এবং ফাইনালে কিন্তু ফার্স্ট ইনিংসে ইন্ডিয়া ব্যাট করে যে 264 রান করেন, এখানে কিন্তু সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরিও করেন। 120 রানের ইনিংস সম্ভবত ছিল, বাট সেই ইনিংসটাকে ওভারট্রাম্প করে ক্রিস কেইন্স, উনি 113 বলে 102 রানের একটা মানে অনবদ্য ইনিংস খেলেন। আসলে সেঞ্চুরি ওই ম্যাচে দুইজনই করেছিলেন, গাঙ্গুলি বলেন বা ক্রিস কেইন্স বলেন, বাট চেসিংয়ের প্রেশার নিয়ে একটা আইসিসি ইভেন্টের ফাইনালে সেঞ্চুরি করা মানে ইটস নট এ ম্যাটার অফ জোক। সো ক্রিস কেইন্সই ম্যান অফ দ্য ম্যাচ ওখানে নির্বাচিত হন এবং মানে অনেকটা সিঙ্গেল হ্যান্ডেডলি ইন্ডিয়াকে উনি ম্যাচ থেকে বের করে দেন। তো এবার আসলে দেখার বিষয় যে ইন্ডিয়া কি এবার রিডেমশনটা নিতে পারবে নাকি নিউজিল্যান্ড আবার ইন্ডিয়াকে হারিয়ে শিরোপাটা নিবে, এটা আসলে দেখার জন্য আমাদেরকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, তো সোফার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যদি একটু ব্যাটসম্যানদের দিকে তাকাই তাহলে দেখব যে এখানে তো অধিকাংশ ম্যাচ পাকিস্তানের হয়েছে। পাকিস্তানের 3টা ভেন্যুতে মোস্ট প্রবাবলি খেলা হয়েছে, লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি, এবং প্রত্যেকটা মাঠে কিন্তু মানে ব্যাটিং সহায়ক উইকেট ছিল। সো সেই হিসাবে ব্যাটসম্যানদের কিন্তু এই টুর্নামেন্টে বেশ ভালো সময় গেছে এবং এই
পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে মানে ওপরে রয়েছেন হচ্ছে বেন ডাকেট ইংল্যান্ডের। যদিও দুঃখজনকভাবে ইংল্যান্ড এই আসরের প্রত্যেকটা ম্যাচ হেরেই বিদায় নিয়েছে, তবে বেন ডাকেটের মানে ইনিংসগুলো কিন্তু আসলে মনে রাখার মতো রয়ে গেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার এগেনস্টে উনি 165-এর যে ইনিংসটা খেলেছেন এটা সত্যি অনবদ্য একটি ইনিংস ছিল। দ্বিতীয় অবস্থানে রয়েছেন রাচিন রাভিন্দ্রা, ভারতীয় বংশোদ্ভূত কিউই ক্রিকেটার রাচিন রাভিন্দ্রা। উনি কিন্তু প্রথম দুটো ম্যাচ ইনজুরির জন্য খেলতে পারেননি, পরবর্তীতে কিন্তু উনি বেশ ভালো একটা কামব্যাক করেন এবং প্রথম কিছু ম্যাচ মিস করা সত্ত্বেও উনি কিন্তু এই টুর্নামেন্টে 2টি সেঞ্চুরি পেয়েছেন, একটি বাংলাদেশের বিরুদ্ধে আর একটা হচ্ছে সেমিফাইনালে সাউথ আফ্রিকার এগেনস্ট উনি 108 রানের একটি দারুণ ইনিংস খেলেন। আচ্ছা, তৃতীয় অবস্থানে রয়েছেন জো রুট। জো রুটও কিন্তু এই টুর্নামেন্টে একটা সেঞ্চুরি করেছিলেন, সেটি হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে, এবং দুঃখজনকভাবে ম্যাচটা উনি আলটিমেটলি বের করে আনতে পারেননি। চতুর্থ অবস্থানে রয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলি আমরা অনেকেই অনেক দিন ধরে বলছিলাম যে কোহলি ইজ আউট অফ ফর্ম, বা কোহলিরকে অবসর নিয়ে নেওয়া উচিত কিনা, ইন্ডিয়ার মানে এই জেনারেশনের টিমের সাথে উনি ফিট হন কিনা, যে বিশেষ করে যখন ঋষভ পান্তের মতো ব্যাটসম্যান মানে ডাগ আউটে বসে রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে অনেকেই কথা হচ্ছিল, আন্তর্জাতিক মহলে কথা হচ্ছিল যে শুড বিরাট কোহলি কন্টিনিউ অর নট। সো এবার কিন্তু উনি সমালোচকদের বেশ ভালো মতোই জবাব দিয়েছেন, যদিও ব্যাটিং লাইন আপে অন্যান্য ব্যাটসম্যানদের বেশ সাপোর্ট রয়েছে তার এই সাফল্যের পেছনে, বাট ক্রেডিটটা তাকে অবশ্যই দিতে হবে। উনি পাকিস্তানের সাথে একটি সেঞ্চুরি করেছেন এই টুর্নামেন্টে, এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সাথে চেষ্টা কিন্তু একটা পর্যায়ে ট্রিকি হয়ে গিয়েছিল, বিশেষ করে ফার্স্ট পাওয়ার প্লেতে রোহিত শর্মা এবং শুভমান গিলের উইকেট যাওয়ার পরে বিরাট কোহলি কিন্তু ইনিংসটাকে স্টেডি করেছেন এবং 84 রানের একটি অনবদ্য ইনিংস খেলে ইন্ডিয়াকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। তো এই ছিল ব্যাটসম্যানদের সাফল্য। তো ফাইনাল ম্যাচে কিন্তু আমরা রাচিন রাভিন্দ্রা এবং বিরাট কোহলি এদের দুজনকে দেখতে পারবো। তো অবশ্যই যেহেতু দুটো ব্যাটসম্যান ইনফর্ম রয়েছে, তো চোখ কিন্তু তাদের উপরে অবশ্যই থাকবে। আমরা এক্সপেক্ট করবো যে ফাইনালে তারা মানে দুজনই ভালো কিছু আমাদের মুহূর্ত উপহার দিবেন। বোলারদের দিকে যদি আসি, ম্যাট হেনরি নিউজিল্যান্ডের, উনি রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে। আমরা সবসময় বলে থাকি যে ক্রিকেটে কিন্তু ম্যাচ জেতায় বোলাররা। তো আমরা এখন দেখছি কি ফাইনালে রয়েছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। তো মানে টপ 5 উইকেট টেকার্সের মধ্যে মানে 4 জনই কিন্তু এই যে যারা ফাইনালিস্ট যে দুটো টিম রয়েছে তাদের মধ্যে থেকে বিলং করছে। 2 জন রয়েছেন ইন্ডিয়ার, 2 জন রয়েছে নিউজিল্যান্ডের। সো এটাই কিন্তু বোঝায় যে মানে ক্রিকেটে ম্যাচ জেতার ক্ষেত্রে বোলারদের অবদানটা আসলে কতটা বেশি। মানে আলটিমেটলি আপনি যদি উইকেট না নিতে পারেন, আপনি তো আসলে ম্যাচটা জিততে পারবেন না। রান যতই করেন, আপনাকে তো অপোনেন্টকে কন্টেন্ট করতে হবে বা তাদেরকে বোল আউট করতে হবে, এলস তো রান করে আসলে মানে ম্যাচ জেতাটা খুব কঠিন যদি আমাদের বোলিংয়ের সাপোর্টটা না থাকে। বোলিং ভালো হলে কিন্তু খুব কম রানে বেঁধে দিয়ে মোটামুটি একটা মিডিওকার ব্যাটিং লাইন আপ নিয়েও কিন্তু ম্যাচ জেতা যায়, যেটা মানে আমরা বাংলাদেশ মানে বর্তমানে যেই মানে ট্যাকটিক বা স্ট্র্যাটেজি ফলো করে খেলার চেষ্টা করি, আমাদের ব্যাটিং কিন্তু কখনোই খুব আহামরি বা বিধ্বংসী ব্যাটিং লাইন আপ ছিল না। সবসময় আমরা চেষ্টা করেছি যে আমাদের বোলিংটাকে ইউজ করে অপোনেন্টকে 250, 260, 70 এরকম রানের মধ্যে বেঁধে দিয়ে পরবর্তীতে আর কি মানে রানটা চেস ডাউন করতে, বা যদি স্পিনিং উইকেট হয় ফার্স্টে ব্যাটিং করে 250 রান করে পরবর্তীতে আমাদের স্পিনারদেরকে স্পিনারদের সাহায্য নিয়ে ম্যাচটা বের করে আনা। রিসেন্ট টাইমে এটা আরও কঠিন হয়ে গিয়েছে, কারণ হচ্ছে সাকিব আল হাসানের অবসরের পরে আমরা কিন্তু কোয়ালিটি স্পিনারের মানে অভাবে ভুগছি, কোয়ালিটি অলরাউন্ডারেরও অভাবে ভুগছি। সো আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য সামনের সময়টা বেশ মানে কঠিন হতে যাচ্ছে মানে আমার মতে মনে হচ্ছে। তো বাংলাদেশের কথা থাক, আসলে যেহেতু আগামীকালকে ফাইনালটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা চেষ্টা করব যে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড এই দুটো টিমের উপরই ফোকাস করতে। সো মানে আগামীকালকের ফাইনালে কোন কোন প্লেয়ারের উপর চোখ রাখা যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। নিউজিল্যান্ডের কথা যদি আসি, মানে অনেকে দেখলে বলবেন যে এতগুলো প্লেয়ারকে নিয়ে কেন কথা বলছে। আসলে দ্য কাইন্ড অফ ফর্ম ইন্ডিয়া ইজ ইন রাইট নাও, মানে ইট উইল রিকোয়ার আ কালেকটিভ এফোর্ট ফ্রম দ্য কিউইস, মানে এলস কিন্তু তাদেরকে বিট করা খুবই মুশকিল। মানে ব্যক্তিগত নৈপুণ্যে ভারতের মতো একটা দলকে মানে এবং এই ছন্দে থাকা ভারতের মতো দলকে হারানো কিন্তু খুবই কঠিন। সো আমি মানে চাচ্ছি বা সবাই চাচ্ছে, বা যদি হারাতে হয় নিউজিল্যান্ডকে কিন্তু টিম এফোর্ট দিয়েই হারাতে হবে ইন্ডিয়াকে। তো তার মধ্যে আমি এই 5 জন খেলোয়াড়ের উপর খুব ডিপলি ফোকাস করতে চাচ্ছি। সবচেয়ে মানে বড় যাকে ভূমিকা রাখতে হবে মানে উনি হচ্ছেন মিচ স্যান্টনার। উনি কিন্তু নিউজিল্যান্ডের স্কিপার রাইট নাও এই টুর্নামেন্টে। পুরোটা টুর্নামেন্ট জুড়ে উনি বেশ ভালো এবং ইকোনমিক্যাল বোলিং করেছেন। তো ইন্ডিয়ার টপ অর্ডারে রোহিত শর্মা এবং বিরাট কোহলি,
তাদের কিন্তু বামহাতি স্পিনারের এগেনস্টে যেই পিচে আপনার স্পিনাররা কিছুটা পারচেস পাবে এরকম উইকেটে কিন্তু তাদের আউট হওয়ার হিস্ট্রি প্রিভিয়াসলি রয়েছে। আমরা যদি লাস্ট সেমিফাইনালটাই দেখি, রোহিত শর্মা কিন্তু কুপার কনলির বলে স্লগ সুইপ করতে যেয়ে কিন্তু এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন। সো দেয়ার ইজ আ চান্স ফর মিচ স্যান্টনার টু ডিসমিস বোথ রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি। সো এটা একটা মানে ভালো ম্যাচ আপ বা ব্যাটেল হবে আমার মনে হয়, যে মিচ স্যান্টনার ভার্সেস বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা। এরপরে আমি যার উপর ফোকাস করতে চাচ্ছি, রাচিন রাভিন্দ্রা আমার খুবই পছন্দের ব্যাটসম্যান, বিশেষ করে তার খেলার ধরন, তার রিস্ট ওয়ার্ক মানে আমাকে খুব মুগ্ধ করে সত্যি কথা বলতে গেলে। এবং রাচিন রাভিন্দ্রা কিন্তু বেশ দারুণ ছন্দে রয়েছেন, বাংলাদেশের সাথে সেঞ্চুরি করেছেন, লাস্ট সেমিফাইনালে নকআউট প্রেশার ম্যাচে উনি সাউথ আফ্রিকার সাথে সেঞ্চুরি করেছেন। সো হি উইল বি হাই ইন কনফিডেন্স অ্যান্ড আমি আশা করি যে হি উইল ডেলিভার দ্য গুডস ইন দ্য ফাইনাল। রাচিন রাভিন্দ্রা যদি জাস্ট ওপেনিং স্পেলটা, মোহাম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়ার ওপেনিং স্পেলটা যদি সার্ভাইভ করতে পারেন, ইন্ডিয়ার স্পিনিং লাইন আপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা আর ভারুণ চক্রবর্তী। এর মধ্যে অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স বোলার, আর রাচিন রবীন্দ্রা হচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটার। সো উনি যদি পেসারদের ইনিশিয়াল স্পেলটা সার্ভাইভ করতে পারেন, ইন্ডিয়ান স্পিনারদের ট্যাকেল করা নিউজিল্যান্ডের জন্য অনেকটা সহজ হয়ে যাবে আমার মনে হচ্ছে। টপ অর্ডারে যদি রাচিন রবীন্দ্রা ওপেনিং স্পেলটা সার্ভাইভ করে ক্যারি করতে পারেন এবং মিডল অর্ডারে যদি টম ল্যাথাম ওনার সাথে যোগ্য সাপোর্ট দেন, তাহলে কিন্তু অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাকে নিউট্রালাইজ করাটা অনেকটা ইজি হয়ে যাবে আমার মতে। আচ্ছা, এরপরে ড্যারিল মিচেলকে আমি এখানেই রেখেছি। অনেকে কেন উইলিয়ামসনের কথা বলবেন, এবং কেন উইলিয়ামসন কিন্তু সেমিফাইনালে সেঞ্চুরিও করেছেন সাউথ আফ্রিকার এগেনস্টে। ইয়েট আমি কেন উইলিয়ামসনের বদলে ড্যারিল মিচেলকে কেন মানে সামনে রাখতে চাচ্ছি, তার কারণ হচ্ছে ড্যারিল মিচেল স্পিনটা বেশ ভালো খেলেন। উইলিয়ামসন তো অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার, বাট ড্যারিল মিচেলের কথা আমি পার্টিকুলারলি বলতে চাচ্ছি। মানে উনি আসলে খুবই লম্বা, মানে ব্যাটসম্যান হিসেবে সাধারণত ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু ড্যারিল মিচেলের মতো হাইটের ব্যাটসম্যান আমরা খুবই কম দেখি। ওনার রিচটা বেশ ভালো, উনি সুইপ শট খুবই ভালো খেলেন, এবং আমরা জানি যে স্পিনিং ট্র্যাকগুলোতে যেখানে পারচেস ভালো পান স্পিনাররা, সেক্ষেত্রে কিন্তু সুইপ শটটা খুবই ইফেক্টিভ। ইভেন আপনি যদি হ্যান্ড থেকে মানে অ্যাকচুয়াল ডেলিভারিটা রিড করতে না পারেন, যে হ্যান্ড দেখে যদি আপনি বুঝতে না পারেন যে বলটা কোন দিকে টার্ন করবে, সেই ক্ষেত্রে কিন্তু সুইপ শট খুব ভালো একটা অপশন হতে পারে, এবং ড্যারিল মিচেল মানে এই সুইপ শটে খুবই পারদর্শী। আর আরেকটা কথা আমি শুরুতে বলছিলাম, একটু আমি দেখিয়ে আসি। এই যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যদি আমরা ডাইমেনশনটা দেখি, আমি দেখব যে যদি আমি স্ট্রেট হিট করতে চাই, তাহলে এখানে কিন্তু লং অন বলেন, লং অফ বলেন, কাউ কর্নার বলেন, বা স্ট্রেট যদি হিট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাউন্ডারিটা ক্লিয়ার করতে গেলে বেশ মানে পাওয়ারফুল শট খেলতে হবে, বা স্ট্রেটে ভালো আপনার শট খেলার দক্ষতা থাকতে হবে। ড্যারিল মিচেলের কিন্তু সোজা লফটেড শট খেলার উপর ভালো দখল রয়েছে। সো এই জন্য পার্টিকুলারলি ফাইনালে আমি ড্যারিল মিচেলের উপর আশা রাখতে চাচ্ছি। যদিও উনি খুব ভালো ফর্মে নেই, ইনজুরির জন্য শুরুতে কিছু ম্যাচ মিস করেছিলেন, ইন্ডিয়ার সাথে গ্রুপ পর্বের ম্যাচে খুব একটা ভালোভাবে ক্যাশ ইন করতে পারেননি, ইয়েট মাই আইস উইল বি অন ড্যারিল মিচেল। এবং উনার কিন্তু লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার এগেনস্টে যে দুটো ম্যাচ হয়েছিল, একটা সেমিফাইনাল মুম্বাইতে এবং আরেকটা গ্রুপ পর্বের ম্যাচ হয়েছিল ধারামশালাতে, দুটো মানে ম্যাচেই কিন্তু উনি সেঞ্চুরি করেছিলেন। সো আইস উইল বি অন ড্যারিল মিচেল। ওকে, এরপরে আসি গ্লেন ফিলিপস। আমরা প্রিভিয়াসলি দেখেছি যে বেশ ভালো, মানে উনি একটা টোটাল ক্রিকেটার আমরা যদি বলতে পারি, একটা কমপ্লিট প্যাকেজ, মানে খুবই মানে ভালো ফিল্ডার, উনি পয়েন্টে ফিল্ডিং করে থাকেন। এই টুর্নামেন্টে দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছেন গ্লেন ফিলিপস, ব্যাটিংটা দুর্ধর্ষ, বিশেষ করে তাকে যদি প্ল্যাটফর্মটা সেট করে দেওয়া যায়। আমি যে কথাটা বলছিলাম যে রাচিন রবীন্দ্রা যদি একটু ধরে খেলে ওপেনারদের স্পেলটা সার্ভাইভ করতে পারেন, পেসারদের স্পেলটা পার্টিকুলারলি মোহাম্মদ শামির স্পেলটা যদি উনি সার্ভাইভ করতে পারেন, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজাকে যদি নিউট্রালাইজ করতে পারেন টম ল্যাথাম এবং রাচিন রবীন্দ্রা মিলে, এবং ভারুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের এগেনস্টে অ্যাটাকটা যদি ড্যারিল মিচেল নিতে পারেন, দেন মানে গ্লেন ফিলিপসের জন্য এর চেয়ে আদর্শ প্ল্যাটফর্ম হওয়া কিন্তু আর সম্ভবই না। আমরা দেখেছি যে কতটা ডেভাস্টেটিং হতে পারেন উনি ডেথ ওভার্সে। সো মানে
গ্লেন ফিলিপসের সাফল্য অনেকটা নির্ভর করবে যে টপ অর্ডার নিউজিল্যান্ডের কেমন করছে বা মিডল অর্ডার ইন্ডিয়ান স্পিনারদেরকে কিভাবে হ্যান্ডেল করছে। যদি প্ল্যাটফর্মটা সেট করা যায়, গ্লেন ফিলিপস ইন্ডিয়ার হাত থেকে ম্যাচটা বের করে নেওয়ার ক্ষমতা রাখে। এলস যদি প্রচুর ওভার বা অনেকটা ওভার যদি গ্লেন ফিলিপসকে ব্যাট করতে হয়, আমার সন্দেহ আছেন যে উনি আসলে কতটা কি করতে পারবেন। সো if we want Glenn Phillips to fire, then the top and middle order should bat properly and provide himself with a proper platform. ওকে, এরপরে আসি টম ল্যাথম। টম ল্যাথমের কথা আমি আগেই বলছিলাম যে উইকেট কিপার ব্যাটসম্যান, উনি এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে কিন্তু পাকিস্তানের সাথে সেঞ্চুরি করেছেন, অনেকদিন আউট অফ ফর্ম ছিলেন এবং অনেকটা সফট ডিসমিসাল ছিল যেটা ইন্ডিয়ার সাথে গ্রুপ পর্বের ম্যাচটা ছিল। ওখানে আকসার প্যাটেলকে সম্ভবত রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছিলেন। ইট ওয়াজ আ পোর শট, বাট হি ইজ হাইলি ক্যাপেবল অফ হ্যান্ডলিং স্পিনার্স এবং উনিও সুইপ শটে বেশ দক্ষ। সো আমি আগেই বলছিলাম যে ইন্ডিয়ার এই টিমটাকে যদি মানে কাউন্টার অ্যাটাক করার মতো কোনো টিম থাকে বা তাদেরকে প্রপার ফাইট দেওয়ার জন্য এই টুর্নামেন্টটা মানে ইন্ডিয়া বাদে বাকি 7টা দলের মধ্যে কোনো একটা দল যদি থেকে থাকে, দ্যাট উড বি নিউজিল্যান্ড, কারণ তারা স্পিনটা বেশ ভালো খেলে। আমি এখানে কিন্তু যে ড্যারিল মিচেল বলেন, টম ল্যাথম বলেন বা রাচিন রবীন্দ্র বলেন, তারা প্রত্যেকেই কিন্তু স্পিন খেলাতে বেশ দক্ষ। তো নিউজিল্যান্ডের লাইন আপ সম্পর্কে তো দেখলাম, এখন একটু আমরা ইন্ডিয়ান টিম লাইন আপের দিকে আসি। ইন্ডিয়াতে যদি আমরা চোখ রাখতে চাই, সবার প্রথমে বিরাট কোহলির উপর চোখ রাখতে হবে। উনি এই পর্যন্ত এই টুর্নামেন্টে সব প্লেয়ারদের মধ্যে হাইয়েস্ট রান স্কোরার, বেশ ভালো ফর্মে রয়েছেন অ্যান্ড হি ইজ হাই ইন কনফিডেন্স। কিন্তু আমার কাছে একটা যে কথা রয়েছে যে আমি কিছুটা একমত যে বিরাট কোহলির আগের যেই মানে এক্সিলেন্সটা ছিল, উনি এখন ফর্মে ফিরলেও আগের সেই ধারটা আমি কিছুটা মিস করছি। এবং এই যে সাফল্য উনার মানে আছে এই টুর্নামেন্টে, তার পেছনে কিন্তু ইন্ডিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যানদের বেশ মানে সাপোর্ট রয়েছেন। পার্টিকুলারলি আমি যদি বলতে চাই যে পাকিস্তানের এগেনস্টে যেই ম্যাচে উনি সেঞ্চুরিটা করেন, ইনিশিয়ালি কিন্তু উনি খুব স্লো খেলছিলেন এবং পাকিস্তানি স্পিনাররা কিন্তু প্রেশার এক্সার্ট করছিলেন। তখন কিন্তু শ্রেয়াস আয়ার কিছু আনঅর্থোডক্স শট খেলে কিন্তু বিরাট কোহলির উপর প্রেশারটাকে রিলিজ করেন। পরবর্তীতে কোহলি খুব মানে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তার ইনিংসটা বিল্ড আপ করেন এবং আলটিমেটলি কি একটা বড় স্কোরের দিকে পৌঁছান। সো শ্রেয়াস আয়ার মানে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হতে যাচ্ছেন। যদি শ্রেয়াস আয়ারকে দ্রুত ফেরানো যায়, তাহলে কিন্তু বিরাট কোহলির উপরে অনেক চাপ জেনারেট করা পসিবল আমার মতে। এবং শ্রেয়াস আয়ারকে কিন্তু আমরা দেখেছি যে শর্ট পিচ ডেলিভারির এগেনস্টে মানে পেসাররা যখন বল করবেন, শর্ট পিচ ডেলিভারির এগেনস্টে কিন্তু তার মানে বেশ দুর্বলতা রয়েছে। আমরা এটা ইন্ডিয়া যখন লাস্ট বাংলাদেশ ট্যুর করে তখন এবাদত হোসেনকে দেখেছি যে মানে পেসি বলগুলোতে বাউন্সার যে বলগুলোতে আসে সেটাতে কিন্তু শ্রেয়াস আয়ারের হ্যান্ডেল করতে বেশ সমস্যা হয়েছে এবং উনি কিন্তু ফার্স্ট ওডিআইতে বাংলাদেশের এগেনস্টে লাস্ট ট্রাই সিরিজে যেটা বাংলাদেশে অনুষ্ঠিত হলো, ওখানে কিন্তু উনি আউট হয়েছিলেন। ইভেন নিউজিল্যান্ডের সাথে যে গ্রুপ পর্বের ম্যাচটা ছিল, ওখানে কিন্তু উইলিয়াম ওরুর্ক শ্রেয়াস আয়ারকে অনেকবার বিপদে ফেলেছেন শর্ট পিচ ডেলিভারি দিয়ে, অনেকবার মিস টাইম শট করেছেন এবং ফাইনালি কিন্তু উনি উইলিয়াম ওরুর্কের বলই আউট হয়েছেন। সো আমি মানে খুব চাইবো যে যখন ইন্ডিয়ান মিডল অর্ডারটা এক্সপোজড হবে, অবশ্যই এক্সপোজড হতে হবে ফাইনাল ম্যাচে, বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার যখন ব্যাটিং করবেন বা শ্রেয়াস আয়ার যখন ক্রিজে থাকবেন, আই উড লাভ টু সি আইদার উইলিয়াম ওরুর্ক অর কাইল জেমিসন ইনটু দ্য অ্যাটাক। মানে দুজনই অনেক টল, উইলিয়াম ওরুর্ক এবং কাইল জেমিসন অ্যাবাভ 6 ফিট হাইট তাদের, এবং তারা যেই পরিমাণ বাউন্সটা জেনারেট করতে পারেন শ্রেয়াস আয়ারকে বিপদে ফেলা সম্ভব। আর শ্রেয়াস আয়ারের উইকেটটা যদি নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বিরাট কোহলি মানে লম্বা ইনিংস খেলা বা উনি যেইভাবে স্টেডি ওয়েতে প্রিভিয়াস ম্যাচগুলোতে ইনিংস বিল্ড আপ করেছেন, সেই ক্ষেত্রে তাকে আর একটু বাড়তি চ্যালেঞ্জ নিতে হতে পারে। আচ্ছা, এরপরে আসি আমরা শুভমান গিল। শুভমান গিল মানে হি ইজ এ ট্রিট টু ওয়াচ লিটারেলি। মানে আমি যদি রাচিন রবীন্দ্রার আমি যতটুকু ফ্যান, আমি কিন্তু শুভমান গিলের ব্যাটিংয়েরও বেশ মানে ততটুকুই ফ্যান বলা চলে আর কি। খুবই মানে লেজি এলিগেন্স রয়েছে তার খেলার মধ্যে, খুব মানে লেটে উনি সুইংটা অ্যাডজাস্ট করতে পারেন, খেলতে পারেন। সো শুভমান গিলের উপর চোখ থাকবে। উনি কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের এগেনস্টে সেঞ্চুরি করেছিলেন এবং পরবর্তীতে দুটো ম্যাচ ওইভাবে তিনি রান করতে পারেননি, মানে লাস্ট দুটো ম্যাচে। একটা হচ্ছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এগেনস্টে এবং তার আগের ম্যাচটা সম্ভবত ছিল নিউজিল্যান্ডের এগেনস্টে। এই দুটো ইনিংসে যেহেতু উনি খেলতে পারেননি,
আমি আশা করছি শুভমান গিলের একটা বড় ইনিংস কিন্তু লোডেড রয়েছে। মাই গাট ফিলিং সেজ যে শুভমান গিল একটা বড় বা ইফেক্টিভ একটা ইনিংস হয়তো খেলে দিবেন। তবে আমার কাছে এটা অনেকেই বলছে না যে কথাটা, যে ইন্ডিয়ান টিমে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ক্রিকেটার আমার এই টুর্নামেন্টে মনে হয়েছে আকসার প্যাটেলকে। মানে ওনাকে আমার খুবই পরিশ্রমী একজন ক্রিকেটার মনে হয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে উনি আইপিএলে খেললেন, বর্তমানে খেলছেন। নাম্বার 5-এ ব্যাট করছেন, 10 ওভার বোলিং করছেন, অ্যাথলেটিক ফিল্ডার। মানে একটা টিমকে যতটুকু একটা প্লেয়ারের পক্ষে দেওয়া সম্ভব সেটা কিন্তু আকসার প্যাটেল দিচ্ছেন। এবং উনি মানে ব্যাটিং অর্ডারটাতে এমন পজিশনে সেট হয়েছেন যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা কিন্তু মানে একটা অন্যরকম ব্যালেন্স মানে আকসার প্যাটেল এনে দিয়েছেন সত্যি কথা বলতে গেলে। আমি যেটা বলছিলাম যে শ্রেয়াস আয়ারকে যদি দ্রুত ফেরানো যায় তাহলে বিরাট কোহলির উপর এক্সট্রা প্রেশার এক্সার্ট করা পসিবল হবে। সেই ক্ষেত্রে কিন্তু আকসার প্যাটেলও বিরাট কোহলিকে যোগ্য ভূমিকা দিতে পারেন। উনি কাউন্টার অ্যাটাক বেশ ভালো করতে পারেন, তার হাতে প্রচুর শট রয়েছে। সো আকসার প্যাটেলের উপর বাড়তি নজর রাখতে হবে নিউজিল্যান্ডকে। আচ্ছা, আর বোলারদের মধ্যে যদি আসি, ভারুণ চক্রবর্তী খুব ভালো বোলিং করছেন, বিগত দিনগুলোতে খুব ভালো বোলিং করেছেন। বাট ফাইনালে আমি আশা করছি যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ওনাকে হ্যান্ডেল করতে পারবেন রিজনেবলি। প্রিভিয়াস ম্যাচগুলোর ফুটেজ রয়েছে, ভারুণ চক্রবর্তী কোন ডেলিভারিগুলোতে উইকেট নিচ্ছেন, তার মিস্ট্রি ডেলিভারিগুলো আই গেস নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট রিড করবেন। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হচ্ছে মোহাম্মদ শামির স্পেলটা। ফাইনাল ম্যাচ, নতুন বলে মুভমেন্ট থাকবে। ইনিশিয়ালি মোহাম্মদ শামি কিন্তু খুব ছন্দে ছিলেন না, বাট লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে তাকে কিন্তু আমরা পুরনো ছন্দে ফেরত আসতে দেখছি। সো মোহাম্মদ শামির স্পেলটা খুবই ক্রুশাল হবে। যদি মোহাম্মদ শামির ইনিশিয়াল স্পেল উইলিয়াং এবং রাচিন রবীন্দ্রা সার্ভাইভ করতে পারেন, দেন ইট উড বি আ 50-50 কল ফর মি। তো এটা মোটামুটি আর কি ইন্ডিয়াতে এই প্লেয়ারগুলোর উপর আসলে নজর রাখতে হবে। আর বাড়তি নজর রাখতে হবে রোহিত শর্মার উপর। রোহিত শর্মার খেলার প্যাটার্নটা কিন্তু রিসেন্ট টাইমে চেঞ্জ হয়েছেন। উনি টিম থেকে হয়তো তাকে রোল ডিফাইন করা হয়েছে, খুব একটা বড় ইনিংস খেলার প্রতি ওনাকে কিন্তু এখন মানে ওভাবে সচেষ্ট দেখা যাচ্ছেন না। রাদার উনি মানে ইনিংসের শুরুতে একটা ব্রিস্ক স্টার্ট টিমকে এনে দেওয়ার চেষ্টা করছেন। যেহেতু ইন্ডিয়ান টিম এখন খুব মানে ডিপ ব্যাটিং করছে, লাইক অ্যাজ নাম্বার 7-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 6-এ কেএল রাহুল এবং নাম্বার 8-এ রবীন্দ্র জাদেজার মতো ব্যাটসম্যান রয়েছে। সো রোহিত শর্মা হ্যাজ দ্য লাক্সারি টু এক্সপ্রেস হিমসেলফ আ বিট মোর। সো এই ক্ষেত্রে আসলে ইন্ডিয়ান টিমের মানে ব্যাটিং লাইন আপটা চেপে ধরা খুবই মানে দুরূহ দুঃসাধ্য ব্যাপারের মতো মনে হচ্ছে। বাট যদি প্রপার প্ল্যানস থাকে, লাইক অ্যাজ আমি যেটা বলেছিলাম যে মিচ স্যান্টনার যদি কোহলি এবং রোহিত শর্মার সাথে ব্যাটেলটা জিততে পারেন, ওইদিকে হচ্ছে নিউজিল্যান্ডের পেসাররা উইলিয়াম ওরুক এবং কাইল জেমিসন মিলে যদি শ্রেয়াস আয়ারকে দ্রুত ফেরাতে পারেন, সো রোহিত শর্মা, কোহলি অ্যান্ড শ্রেয়াস আয়ার এই তিনটা ব্যাটসম্যানকে যদি দ্রুত ফেরাতে পারেন, বাদ বাকি ব্যাটিং লাইন আপটা কিন্তু এই টুর্নামেন্ট ওইভাবে এক্সপোজড হয়নি। তারা সবাই যোগ্য ব্যাটসম্যান, সবাই মানে প্রতিভা রাখেন অনেক, বাট দ্য লাইটস অফ কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া অর রবীন্দ্র জাদেজা হ্যাজেন্ট বিন এক্সপোজড ইয়েট। সো মানে এটা একটা বেশ মজার ব্যাপার হবে বা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে যদি ইন্ডিয়ান টপ অর্ডার বা মিডল অর্ডারকে যদি একটু দ্রুত ফিরিয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রে তাদের মানে লোয়ার মিডল অর্ডারটা কীভাবে রেসপন্স করে এটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। আমরা যদি দুটো টিমের বিভিন্ন ইউনিটের কথা চিন্তা করি বা কম্পারেটিভ অ্যানালাইসিস করি, এখানে কিন্তু মানে বেশ আর কি বিষয়তে একটা সমতা রয়েছে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। যদি আমরা ইন্ডিয়ার টপ অর্ডার দেখি, সেখানে ব্যাট করবেন রোহিত শর্মা, শুভমান গিল, ওয়ান ডাউনে বিরাট কোহলি। নিউজিল্যান্ডের ক্ষেত্রে রাচিন রবীন্দ্র, উইলিয়াং এবং কেন উইলিয়ামসন। প্রত্যেকটা ব্যাটসম্যানে এই টুর্নামেন্টে সেঞ্চুরি পেয়েছেন। ইন্ডিয়ার টপ অর্ডারেও কোহলি, গিল সেঞ্চুরি পেয়েছেন। রোহিত শর্মা খুবই ইম্প্যাক্টফুল ইনিংস খেলছেন। তো কারেন্ট ফর্মের কথা চিন্তা করে এবং ওভারঅল ইনিংসটার উপর কী রকম ইম্প্যাক্ট পড়ছে এটার উপর বেস করে যদি আমি ডিসিশন দিতে চাই, তাহলে টপ অর্ডারের মানে ব্যাটিংয়ের প্রতিভার দিক থেকে বা কারেন্ট ফর্মের দিক থেকে আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। সো ইটস 1-0 ইন ফেভার অফ ইন্ডিয়া নাও। যদি আমরা মিডল অর্ডারের ক্ষেত্রে আসি, তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে আমরা পাচ্ছি শ্রেয়াস আয়ার, আকসার প্যাটেল এবং কেএল রাহুলকে। হোয়ারাজ নিউজিল্যান্ডের জন্য আমি পাচ্ছি ড্যারিল মিচেল, টম ল্যাথাম এবং গ্লেন ফিলিপসকে। সো
যেহেতু ইন্ডিয়া বিগত ম্যাচগুলোতে 4টে স্পিনার নিয়ে খেলেছে অ্যান্ড ফাইনালেও হয়তো তারা, আমি জানি না উইকেটটা কেমন থাকবে। ন্যাচারালি কোনো আইসিসি ইভেন্টের ফাইনালের উইকেটগুলো কিন্তু খুব একটা ফেভার কোনো দলকে দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আর্শদীপ সিং আসবেন কিনা আমি নট শিওর, বাট যদি প্রিভিয়াস স্কোয়াডটাই ইন্ডিয়া প্রিভেল করে বা ওটাই ক্যারি করে, তাহলে স্পিন হ্যান্ডলিংয়ের মানে সামর্থ্যের দিক থেকে আমি কিন্তু মিডল অর্ডারে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো। আচ্ছা, অলরাউন্ডার্স, এইটা কিন্তু দুইটা টিমেরই খুবই ইউনিক একটা ফিচার। মানে এই যে দুটো টিম এত ব্যালেন্সড আমরা বলছি, তার কারণটা কি? এখানে মানে 3জন অলরাউন্ডার রয়েছেন যারা অনায়াসে 30 ওভার বোলিং করতে পারেন এবং যারা বড় রান করারও সামর্থ্য রাখে। ইন্ডিয়ার ক্ষেত্রে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া প্রত্যেকেই মানে 10 ওভারের ফুল কোটা বোলিং করতে পারেন এবং বড় ইনিংস খেলার তারা সামর্থ্য রাখেন। হোয়ারেজ নিউজিল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু তাই। মিচ স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল অ্যান্ড গ্লেন ফিলিপস। আমি তো গ্লেন ফিলিপসের কথা আগেই বলেছি যে উনি ডেথ ওভারে কতটা ডিভাস্টেটিং হতে পারেন। আর মিচ স্যান্টনার আর মাইকেল ব্রেসওয়েল দুজনই কিন্তু মানে ডেথ ওভার্সের দিকে বেশ ভালো ব্যাট চালিয়ে খেলতে পারেন। আর স্পিনিং মানে বোলিং এবং ব্যাটিং দুটার কম্বাইন সামর্থ্যের দিক থেকে কিন্তু আমি এই অলরাউন্ডার্সের দিকেও কিন্তু নিউজিল্যান্ডকে এগিয়ে রাখতে চাচ্ছি। আচ্ছা, এবার যদি স্পিনার্সদের কথা আসে, স্পিনার্সদের কথা আসলে আসলে এখানে ডিবেট করার খুব একটা কারণ নেই। তার মূল কারণ হচ্ছে ইন্ডিয়ান স্পিনাররা কিন্তু বড়ই হয়েছে স্পিনিং উইকেটে বোলিং করে। সো তাদের সাথে মানে স্পিনিং উইকেটের একটা অন্যরকম সক্ষতা রয়েছে। পার্টিকুলারলি নিউজিল্যান্ডের এই স্পিন অ্যাটাকে কোনো রিস্ট স্পিনারের কিন্তু মানে অপশন নেই, সবাই কিন্তু ফিঙ্গার স্পিনার। ইন্ডিয়াতে কিন্তু প্রচুর আপনার মানে ভ্যারিয়েশন রয়েছে স্পিন অ্যাটাকে। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, লেফট আর্ম অর্থোডক্স, তারা একরকম বোলিং করেন। কুলদীপ যাদবের নামটা এখানে এন্ট্রি করা হয়নি। কুলদীপ যাদব চায়নাম্যান বোলার রয়েছেন, ভারুণ চক্রবর্তী মিস্ট্রি বোলার রয়েছেন। সো স্পিনে ইন্ডিয়ার ভ্যারিয়েশন অনেক বেশি আসলে। সো এখানে আসলে কোনো মানে কথা বলার অপেক্ষাই রাখে না। এখানে মানে অ্যাডভান্টেজটা খুব মানে স্ট্রেটলি কি ইন্ডিয়া পেয়ে যাবে আসলে। নিউজিল্যান্ডের মিচ স্যান্টনার বলি আর মাইকেল ব্রেসওয়েল বলি, তারা দুজনই মানে টিপিক্যাল আর কি ফিঙ্গার স্পিনার। গ্লেন ফিলিপসও মানে খুবই মানে অফ স্পিন বোলার আর কি, একদম মানে কি বলা চলে যে এই ধরনের অ্যাকশনগুলোতে মানে বাড়তি পারচেস পাওয়াটাও কঠিন। মানে নিউজিল্যান্ডের স্পিনারদের স্ট্রেংথটা কি, তারা খুব ভালো লাইন এবং লেন্থ মেনটেন করে বোলিং করতে পারেন। একটা টিজিং লাইন অ্যান্ড লেন্থ মানে মেনটেন করে তারা বল করে থাকেন, যেই জন্য তারা সাফল্য পান। বাট মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু ফিঙ্গার স্পিনারদের মধ্যে পাওয়াটা একটু মুশকিল। সেখানে কিন্তু ইন্ডিয়ান টিমটা বেশ মানে ভারসাম্যপূর্ণ এবং তারা স্পিন অ্যাটাকের দিক থেকে নিউজিল্যান্ডের থেকে অনেক ব্যবধানে এগিয়ে থাকবে। এবং যদি নিউজিল্যান্ড চেস করে এই মানে এটা কিন্তু একটা মানে সমূহ সম্ভাবনা রয়েছে যে ইন্ডিয়ান স্পিনারটা ম্যাচটা মানে নিজেদের আয়ত্তে নিয়ে আসবে সেই সময়। সো মানে স্পিনারটাকে অবশ্যই ইন্ডিয়া ফার্ম ফেভারিট। যদি আমরা পেস বোলিংয়ের দিকে আসি, যেহেতু ইন্ডিয়ার বোলিং অ্যাটাকটাকে স্পিন হ্যাভি, তারা 4জন স্পিনার নিয়ে খেলছেন, চেষ্টা করছে তারা 40 ওভার স্পিনারদের দিয়ে বল করাতে। অবভিয়াসলি পেস ডিপার্টমেন্টটা কিন্তু অতটা ভারসাম্যপূর্ণ থাকবে না। ট্রু পেসার শুধুমাত্র একজন, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া সাপোর্টিং রোল প্লে করছেন। ভয়েরাজ নিউজিল্যান্ডের এই পেস অ্যাটাকটা নিয়ে কথা বলছেন অনেকে, আমি কিন্তু অনেক আশাবাদী। ম্যাট হেনরি টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট টেকার হিসেবে রয়েছেন এবং উইলিয়াম ওরুর্ক এবং কাইল জেমিসনের মিড ওভার্স বোলিংয়ের উপর কিন্তু নিউজিল্যান্ডের সাফল্য অনেকটা নির্ভর করছে। সো পেস বোলিং ইউনিটে কিন্তু আমি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো। তো মানে ট্রুলি বলতে গেলে এত ভালো মানে মানে দুটো ব্যালেন্সড টিম এবং দুইজনই আর কি বেশ ভালো ফর্ম নিয়ে কিন্তু ফাইনালে আসছে। নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে মোট 4টা ম্যাচ খেলেছে, একটিতে মাত্র তারা ডিফিটেড হয়েছে। অপরপক্ষে ইন্ডিয়া কিন্তু 4টা ম্যাচের 4টাই তারা জিতেছে। আবার প্রিভিয়াসলি নিজেদের মাঠে ইন্ডিয়া ইংল্যান্ডকে ওডিআইতে হোয়াইট ওয়াশ করেছে, হোয়াইরাজ নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের সাথে যে ট্রাই সিরিজটা খেলেছে সেখানে কিন্তু তারা আনবিটেন চ্যাম্পিয়ন রয়েছে। সো বোথ দ্য টিমস এন্টারিং ইনটু দ্য ফাইনাল উইথ ভেরি গুড হিস্ট্রি অর ভেরি গুড ফর্ম বিহাইন্ড দেম। আর যেটা অনেকে বলছে যে ইন্ডিয়া মানে তাদের প্রত্যেকটা ম্যাচ দুবাইতে খেলেছে, তারা ভেন্যুটার সাথে হ্যাবিচুয়েটেড হয়েছে। নিউজিল্যান্ডও কিন্তু তাদের একটা ম্যাচ এই টুর্নামেন্ট ইন্ডিয়ার সাথে দুবাইতে খেলেছে। সো তাদেরও কিন্তু একটা বেশ ভালো ধারণা থাকবে এই গ্রাউন্ডটার উপরে উইকেটটা কেমন বিহেভিয়ার করতে পারে। এবং যেহেতু তাদের প্রিভিয়াসলি এই মাঠেই ইন্ডিয়ার সাথে ম্যাচ একটা খেলার অভিজ্ঞতা রয়েছে, সো ফাইনালে আমি কোনো টিমকে এগিয়ে রাখার পক্ষে না। অন আ পার্টিকুলার ডে যেই টিম তাদের প্ল্যান প্রপারলি এক্সিকিউট করতে পারবে, তাদের নার্ভটা হোল্ড করতে পারবে, তারাই জয়লাভ করবে। সো
keeping my fingers crossed and hoping for a competitive final. Thank you.